ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। মিথ্যাচারের জবাব হবে। আজকে কিছু তৃণমূলের গোপন এজেন্ডার ভণ্ডামি ফাঁস হবে। তাই আপনাদের শোনার ধৈর্য আছে তো? কাদের শোনার ধৈর্য আছে একটু হাত তুলুন তো। মায়েরা শুনবেন তো? পেছন দিকে যারা দাঁড়িয়ে আছেন শুনবেন তো? সাইডে যারা আছেন, এত লোকের চাপ। আমি যখন আসছিলাম আমাদের এটা ভোজের হাটে করার ইচ্ছে ছিল, কিন্তু সবই বুঝতে পারছেন তো, আজকে নাকি ভোজরাট মাঠে একটা খেলা দিয়েছে। খেলা কিচ্ছু হয়নি, ইচ্ছা করে আটকাবে। চলো, কোনো সমস্যা নেই, মাঠ আমাদের রেডি আছে, তাই না? মাঠও রেডি আর প্লেয়াররাও রেডি আছে একদম। দেখেছো, সব প্লেয়ার একদম। আর দর্শক বলতে লাগবে বিনা বিরিয়ানির প্যাকেট, তেল খরচ, রোজ কোনো কিছুর ব্যাপার নাই, শুধু একবার কানে চলে যাওয়া যে খাম চিহ্ন ডাক দিয়েছে। আমি সর্বপ্রথম কৃতজ্ঞ জানাবো, ধন্যবাদ জ্ঞাপন করব ভাঙড়ের আপামার জনসাধারণের কাছে, যে আপনি আমার নামে চারিদিকে জয়ধ্বনি হচ্ছে, আমার নামে চর্চা হচ্ছে, আমাকে দেখার জন্য যে বলল রাত 1:30টা পর্যন্ত লোক অপেক্ষা করছে। শুধু তাই নয়, গতকালকে যেখানে গিয়েছিলাম ওখানে মায়েরা ঘুমাচ্ছিল, তার ছেলে গিয়ে ডেকেছে, এ ভাইজান এসছে ওঠো। মা আমার ঘুম ছেড়ে উঠে রাস্তায় চলে এসেছে। কিন্তু এই যে সম্মান আমি পাচ্ছি, এই যে পরিস্থিতি আমার হয়েছে, বাংলার কেন বাংলার বাইরের মানুষ নওশাদকে রাজনৈতিক নেতা হিসাবে চিনেছে, তার একমাত্র মাধ্যম হচ্ছে ভাঙড়। ভাঙড় 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 যদি আমাকে জিতিয়ে না পাঠাতো, তাহলে এত দ্রুততার সাথে হয়তো রাজনৈতিক নেতা হিসাবে আমাকে পরিগণিত হতাম না আমি, বা চর্চাতেও আসতাম না হয়তো। আমি তার সাথে একটু, যেমন এটা খুশির খবর, তার সাথে আমি একটা জিনিস দুঃখিত। আমি আপনাদেরকে একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার এখানে অঞ্চলে নেতৃত্বরা আছেন, বিভিন্ন নেতৃত্বরা আছেন। আজকে আমাকে দুপুরের পর থেকে ভাঙড়ের প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ফোন করেছেন, মেসেজ করেছেন যে ভাইজান আপনাদের তো যদি ডিজে বাজিয়ে হই হই করে, তাহলে অন্যদের থেকে আপনি কেন, কিভাবে ডিফারেন্স? আমি দুঃখিত, ব্যথিত, কই জরুরত নেই, আমি দুঃখিত, ব্যথিত যে আপনারা ডিজের আওয়াজে কিছুটা হলেও অস্বস্তি ফিল করেছেন। তার জন্য আমি মঞ্চ থেকে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমার অঞ্চল নেতৃত্বরা এটাও জানতো না, কারণ আমাদের নির্দেশ অঞ্চল নেতৃত্বদের কাছে দিয়ে আছে, কোনো একটা বুথ থেকে এই ধরনের কার্যকলাপ করেছে। তবে আমি মঞ্চের নেতৃত্ব আমার যারা আছে তাদের বলবো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভাঙড়ের, তারা যখন আমাদেরকে ফলো করছে, এটা আমাদের জন্য উপরি পাওনা যে তারা আমাদেরকে ফলো করছে। সুতরাং তারা শুধু নয়, আমার ফুরফুরা শরীফ থেকে আমাদেরকে যায় সব সময় ফলো করে, তার নামটা কি বলুন তো? তিনিও ফোন করে, তিনিও যোগাযোগ করিয়ে তাড়া দিয়েছে আমাকে। তাই অনুরোধ করব আমি যে এই ডিজে বাজানো থেকে আমরা সম্পূর্ণরূপে ডিজেকে আমরা পরিত্যাগ করব, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আর ডিজে বাজানো আইনত নিষিদ্ধ। তাই অঞ্চল নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবো, আপনার লিডার উঠে প্রকাশ্য মঞ্চে ক্ষমা চাইছে, মানে আপনাদেরকেও দেখতে হবে যে আপনাদের লিডারকে দ্বিতীয়বার না ক্ষমা চাইতে হয়, এটা মাথায় রাখবেন। এটা আপনার অঞ্চল নেতৃত্বদের উদ্দেশ্যে আমি বললাম।
আমি গুটি কয়েক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনাদের সামনে। তার জবাব যেগুলো দিতে চাইবো ভেবেছিলাম, সেই জবাব बैठने के लिए बोलो ना, इतना आदमी आके जाम कर रहा है स्टेज के पीछे। बैठो बैठो, जगह है, उनको बैठने के लिए बोलो, एक आदमी बैठो। গুটি কয়েক কথা বলবো, তার মধ্যে বেশ কিছু কথা আমাদের শামীমদা, আমাদের বিকাশ স্যার, আমাদের নেতৃত্বরা বলে দিয়েছেন। তারপরেও আমি বলছি, আমার সিকিউরিটি নিয়ে অনেকের জ্বালা। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সিকিউরিটি ছাড়া 2.5 বছর এমএলএ ছিলাম, আমার সিকিউরিটি লাগেনি। 15ই আগস্ট পতাকা তুলতে দেবে না বলেছিল ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে, তখন আমি নিমকড়িয়াতে ছিলাম। নিমকড়িয়ার আমার সাথে শয়ে শয়ে মানুষ বলেছিল, ভাইজান আপনার সাথে আমি পতাকা তুলতে যাব। আমি তাদেরকে বলেছিলাম, আমার এই সোনপুর ব্রিজ নয়, এই ভাঙড় কলেজ মাঠের ব্রিজ, অর্থাৎ 2 নম্বর ব্লক যেন না পার হয়, আমার গাড়ির সাথে আমি একাই যাব, জাতীয় পতাকা তুলব। কার সাহস আছে আটকাই আমি দেখব। একা গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে নেতৃত্বরা এসেছিল, সেখানে আমি জাতীয় পতাকা বাঁশ পুঁতে জাতীয় পতাকা ওখানে উত্তোলন করেছিলাম। সেই সাহস নিয়ে আমি ঘুরি। কিন্তু প্রশ্নটা নয়, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি নিয়ে ঘুরলে অমিত শাহ সিকিউরিটি হয়ে যায় না? আমি আজকে এখান থেকে একটা চ্যালেঞ্জ আমিও করছি, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি ছেড়ে দেবে, রাজ্যের সিকিউরিটিও লাগবে না, অন্তত উনি এটা ঘোষণা করুক, দিল্লিতে যখন উনি এমপি হয়ে যান, ফ্লাইট থেকে নামে সিআইএসএফরা তাকে মেন গেট অবধি ছেড়ে দেয়, তারপরে মেন গেট থেকে পার্লামেন্ট থেকে তার বাসভবন বা উনি যেখানে থাকেন সেইখানে তিনি দিল্লি পুলিশের কোনো সহযোগিতা নেবে না, তথা অমিত শাহর পুলিশের কোনো সহযোগিতা নেবে না। এই এগ্রিমেন্টে আসুক, আজকে এগ্রিমেন্ট করলে সকালে এগ্রিমেন্ট করবে, 1 ঘন্টার মধ্যে আমি আমার নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবো। কি বলছি বুঝে আসছে? দিল্লি পুলিশ কার আন্ডারে থাকে? অমিত শাহজির আন্ডারে থাকে। সিআইএসএফ অমিত শাহজির আন্ডারে থাকে। আমি কেমনভাবে পেয়েছি, একাধিকবার চিঠি করেছি রাজ্য সরকারকে, অ্যাজ অ্যান এমএলএ যে সিকিউরিটি প্রোভাইড পাওয়ার দরকার মুখ্যমন্ত্রী সে সিকিউরিটি আমাকে দেয়নি, তারপরে স্পিকার স্যারকে করেছি চিঠি, তারপরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। আমাদের আইনজীবী শামীম ফিরদাউসদার সাথে আলোচনা করে সেই 5 টাকার পেনের খোঁচা দিয়ে আজকে সিকিউরিটি পেয়েছি। আমি এর খোঁচাতে পেয়েছি, কারো দানে আমি পাইনি, এতটুকু মাথায় রাখবেন। তাহলে আমাকে চ্যালেঞ্জ করে গিয়েছিল সিকিউরিটি ছাড়ার কথা, আর আমি চ্যালেঞ্জ করছি আমি সিকিউরিটি ছেড়ে দেবো, কোনো সিকিউরিটি নেব না। কিন্তু দিল্লিতে যখন যাবে, অসমে যখন ভোট প্রচারে যাবে, উত্তরপ্রদেশে যখন মন্দিরে পুজো দিতে যায়, বা যেখানেই যাক না কেন, সেখানে বিজেপির, ওদের ভাষায় বিজেপির পুলিশকে নেবে না সহযোগিতার জন্য, এটা তাকে বলতে হবে। নিজের বেলায় আঁটি আর পরের বেলায় দাঁত কাপাটি, সেই হয়ে গেছে এর অবস্থা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো বলতে হবে, বলার তো জায়গা খুঁজে পাচ্ছে না। ভাই বলার জায়গা খুঁজে পেলে তো বলবে, সে খুঁজে পাচ্ছে না জায়গা। সাদা জামা, যদিও 1-2 দাগ, তাও ভাঙড়ের মানুষের ফুল ছুঁড়েছে, ফুলের দাগ, অন্য কিছু নাই। তাই আমার নামে মিথ্যাচার করতে হবে। কি বলছেন তিনি? এসআইআর যখন হচ্ছিল কোথায় ছিল? আমি এই জায়গা থেকে বলতে চাই, হয় আপনি বলুন আপনার কথাটা ভুল হয়েছে। আপনি ঘোষণা দিয়েছিলেন মিডিয়ার সামনে বসে, একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। পশ্চিম বাংলার 27 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে, আপনি কত মানুষকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছেন? এর জবাবটাও ভাঙড়ের মানুষ জানতে চাইছে। বুঝতে পারছেন? যখন মমতা ব্যানার্জি নাটক করছিল আমার লাশের ওপর এসআইআর হবে, তখন নওশাদ সিদ্দিকী তখন সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল এই এসআইআরের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য। আজকে ভাঙড়ের মানুষ একটু নিউড়ে গেছে কেন বলো তো?
না, আজকে চার্জ কম আছে। কারিমুল, চার্জ ভালো দিওনি নাকি? হ্যাঁ আসাদুল, তো চার্জ নেই কেন তোমার লোকেদের? হ্যাঁ হ্যাঁ, চার্জ, ভাঙড়ের মানুষের চার্জ না থাকলে হবে না। ভাঙড়ে এমন চার্জ দিয়েছে রাজ্যকে, দিকে দিকে ভাঙড় 2 তৈরি করবে বলছে। আপনাদের বলি, আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির করা মামলা নাম্বার আর নওশাদ সিদ্দিকীর করা মামলা নাম্বার দেখবেন, আমার 68,938/2025 সুপ্রিম কোর্টে আমি মামলা করছি এসআইআর নিয়ে। আর মমতা ব্যানার্জি 2025 সালে করেনি, 2026-এর এসে করেছে। তিনি সব ঘেঁটে ঘ করে দিয়েছে, ধরা পড়ে যাবে, সেই জন্য উনি বাঁচার জন্য হচ্ছে। বন্ধুগণ, গতকালকে এসে, এই গতকালকেই তো নাকি, আমি তো ছিলাম না, গতকালকে এসে অনেক কথা বলেছে। আরাবুল ইসলামকে কেন দলে নিয়েছে, ওনার বুক ফেটে একদম একাকার হয়ে যাচ্ছে। আহা গো, সত্যি তো, কেন নিয়েছে? আমি যদি স্টেজ থেকে প্রশ্ন করি, করতেই হয়, নন্দীগ্রামের বর্তমান তৃণমূলের যিনি প্রার্থী, তার নামে মুসলমানদেরকে খুন করেছে এই অভিযোগ আছে। সে তখন বিজেপিতে ছিল, এই খুনের মামলা চলছে তার নামে। সকাল পর্যন্ত সে বিজেপির নেতা ছিল, আর দুপুরের পরে তৃণমূলের নেতা হয়ে তাকে নন্দীগ্রামের প্রার্থী কোন মুখে করলো, যেই মুখে আরাবুল ইসলাম সাহেবকে নিয়ে সমালোচনা করছে। শুধু তাই নয়, 294টার মধ্যে একাধিক প্রার্থী আছে যারা বিজেপি থেকে এসেছে। তারপর এখন কথা তাহলে কি নিয়ে বলছে? আরাবুল ইসলাম সাহেব একবারে নিইনি, ভাঙড়ের মানুষকে আর একবার জানাতে চাই, আমার যে 3 ভাই খুন হয়েছে তাদের পরিবারের কনসার্ন নিয়েছি। এটা আরাবুল সাহেবকে বলেছিলাম, যদি তারা ক্ষমার নজরে দেখে তারপরেই আলোচনার টেবিলে বসা হবে, তার আগে আমরা বসবো না। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ, কর্মীর পরিবার যদি ছাড় দেয় আলোচনা হবে। আলোচনা করেছি, তাদের পরিবার এগ্রি হয়েছে, আরাবুল ইসলাম সাহেবকে ক্ষমার নজরে দেখেছে, তারপরে আমরা যুক্ত করেছি। তাই নয়, আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে বুথের নেতৃত্বদের সাথে আলোচনা করেছি যে আমরা নিতে চাই, এই শর্ত দিয়েছি, তোমরা যদি বলো তারপরে আলোচনার টেবিলে বসবো। এরা কনসার্ন দিয়েছে বলি তারপরে নিয়েছি। যেই দিন হাকিমুল সাহেব জয়েন্ট করলেন, তৃণমূলের বন্ধুরা কারিমুল, ওহিদুল, আসাদুল্লের জন্য ওদের দরদ উতলে উঠল। বুঝতে পারছেন না? কিন্তু এতটুকু মনে রাখবেন, হাকিমুল সাহেব জয়েন্ট করেছেন আসাদুলদের হাত থেকে পতাকা নিয়ে, আমার অঞ্চল নেতৃত্বের হাত থেকে পতাকা নিয়ে, এটুকু মাথায় রাখবেন। আমি এবার আসল কাজে আসা যাক। এসে কি বলছে, 35,000 না কত ঘর দিয়ে দেব, 50,000 ঘর দেবে বলেছে। আমি চাই তো এটাই হোক। ভাঙড়ে একটাও না কাঁচা বাড়ি থাকে, ভাঙড়ের একটাও রাস্তা না কাঁচা থাকে, ভাঙড়ে বোমের আওয়াজ না হয়, ভাঙড়ের অলিতে গলিতে লাইট হবে, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি বসবে, ভাঙড়ের মায়েরা বাপেরা নিরাপদে থাকবে, ভাঙড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চলবে, ভাঙড়ে শিয়ালদা থেকে ভাঙড় হয়ে রেল যাবে, ভাঙড় উন্নততর হবে, ভাঙড়ে লেদার কমপ্লেক্সে ভাঙড়ের ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ হবে, ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে মহিলাদের জন্য কলেজ হবে, ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে। এটা আমরা চাই। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, একটা বড় চক্রান্ত চলছে। সেক্টর 5 অবধি হয়েছে জানেন তো, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা চলছে। রাজারহাটিয়ায় নিউ টাউনে শর্ট লেগার জায়গা নাই, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা করেছে ভাঙড়কে। ও একদিন বক্তব্য দিতে